ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার অসাধারণ অপারেশন স্কিলের কারণে খুব অল্প সময়ের মধ্যেই চারিদিকে ফেমাস হয়ে পড়ে। তার নিখুঁত এবং অবিশ্বাস্য সার্জারি স্কিল বড় বড় ডাক্তারদেরও তাক লাগিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই বাচ্চাটি আসলে কে, আর কিভাবেই বা সে এত অল্প বয়সে এমন ভয়ঙ্কর সব সার্জারি করতে পারে? সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। ড্রামা শুরু হয় মাঝ আকাশে একটা যাত্রীবাহী প্লেন দেখিয়ে। এই প্লেনের ভেতরে ইউ নামের 10 বছরের একটা ছোট্ট মেয়ে সিটে বসে ভিডিও দেখছিল। তবে হঠাৎ করেই বাইরের আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্লেনের ভেতরে এক জরুরি অবস্থার সৃষ্টি হয়। এই সময়ে প্লেনের মেন পাইলটের প্যানিক অ্যাটাক হয় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। এক এয়ার হোস্টেস যাত্রীদের উদ্দেশ্যে বলে, আপনাদের মধ্যে কি কেউ ডাক্তার আছেন? আমাদের পাইলটের প্যানিক অ্যাটাক হয়েছে। তখন ইউ তার পাশের জনকে দেখিয়ে বলে ইনি একজন ডাক্তার। এটা শুনে এয়ার হোস্টেস অনেক খুশি হয় এবং তাকে নিয়ে ককপিটে যায়। কিছুক্ষণ পর ইউ তার হাতে একটা ছোট্ট সার্জিক্যাল টুল নিয়ে ককপিটে আসে। আসলে ইউই হলো মেন ডাক্তার, আর ওই লোকটা হলো তার অ্যাসিস্ট্যান্ট। ককপিটে থাকা আর একজন পাইলট ইউকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সে কোনোভাবেই এটা মানতে পারছিল না যে এতটুকুনি একটা বাচ্চা মেয়েও ডাক্তার হতে পারে। তখন ইউ বলে, এজ ইজ জাস্ট এ নাম্বার, আমি বয়সে ছোট বলে আমাকে কম মনে করবেন না। এরপর ইউ পাইলটকে চেক করলে বুঝতে পারে তার নালিতে ব্লকেজ হয়েছে। ইউ তার গলার কিছুটা অংশ কেটে সেখানে একটা ব্রিদিং টিউব ঢুকিয়ে দেয়, যার ফলে পাইলট এ যাত্রায় কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দিয়ে একটা কাগজ সই করায়, যাতে ওই ছোট্ট মেয়েটি যে একজন ডাক্তার সেটা তারা কাউকে জানাতে না পারে। ইউ প্লেনের ভেতরে অনেক চকলেট দেখতে পায় এবং সে তার কাজের বিনিময়ে ওই চকলেটগুলি নেয়। আসলে ইউ কোনো সাধারণ মেয়ে নয়, তার বয়স অনেক কম হলেও মেডিকেল সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সে তার সমস্ত ট্রিটমেন্ট খুব দক্ষতার সাথেই করে। এখানে আমরা জানতে পারি ইউ এবং তার মেন্টর একটা সিক্রেট মিশনে রয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো ইউর বাবা মার হত্যাকারীকে খুঁজে বের করা। ইউর মেন্টর তেতসিয়া যখন একজন মেডিকেল ইন্টার্ন ছিল, তখন ইউর বাবা কোচি তেরাসিমা তাকে ট্রেনিং দিয়েছিল। ইউর বাবা একজন প্রসিদ্ধ হার্ট সার্জন এবং তার অসাধারণ স্কিলের কারণে তার অনেক সুনামও ছিল। তবে দুর্ভাগ্যবশত একটা ব্লাস্টের কারণে ইউ এর বাবা মা মারা যায় এবং তেতসিয়ার একটা হাত নষ্ট হয়ে যায়। এরপর থেকেই ইউ এবং তেতসিয়া একসঙ্গে কাজ করতে শুরু করে এবং তারা তাদের এক্সপেরিমেন্টাল কাজের জন্য 100 মিলিয়ন ইউন, একটা কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট এবং বেশ কিছু চকলেট দাবি করত। পুরো পৃথিবীতে কেউই জানতো না যে চকলেট ডাক্তার আসলে কে, আর ইউও চাইতো না যে এটা কেউ জানতে পারুক। এই কারণেই তারা চিকিৎসা করার আগে এগ্রিমেন্টে সাইন করিয়ে নিত এবং চিকিৎসা শেষ হলে তাদের এগ্রিমেন্ট অনুযায়ী চকলেট নিত। অনেকেই চেষ্টা করেছে এই চকলেট ডাক্তার কে সেটা জানার জন্য, তবে এখনো অবধি কেউই সফলতা পায়নি। তেমনই একজন হলো ওকাসোমি। সে একজন জার্নালিস্ট এবং চকলেট ডাক্তার আসলে কে সেটা জানার জন্য সে একদমই ব্যাকুল হয়ে রয়েছে। সে সন্দেহ করে তিতসিয়ার চকলেট ডাক্তারের সঙ্গে কোনো কানেকশন রয়েছে, কারণ একবার বিমানবন্দরে তিতসিয়ার প্রস্থেটিক হাতটা সে দেখে নিয়েছিল। ওকাসোমি অনেকের কাছেই শুনেছে যে চকলেট ডাক্তারের সঙ্গে একজন ব্যক্তি যায় যার একটা প্রস্থেটিক হাত রয়েছে। এরপর ওকাসোমি তেতসিয়ার কাছাকাছি আসার চেষ্টা করে যাতে সে চকলেট ডাক্তারের সন্ধান পেতে পারে এবং সে তেতসিয়াকে তার একটা ভিজিটিং কার্ডও দেয়। এখান থেকে সিন বৃদ্ধ এক ব্যক্তির কাছে শিফট হয় যে দুটো যুবতী মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। এরপর হঠাৎ করেই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ওই ব্যক্তি হলো পার্লামেন্টের একজন সদস্য এবং একটা পার্টির উচ্চপদস্থ নেতা। বৃদ্ধের ছেলে তার বাবার যাতে দুর্নাম না হয় তাই তাকে হসপিটালে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং চিকিৎসার জন্য চকলেট ডাক্তারকে ফোন করে। তবে অদ্ভুত ব্যাপার হলো, তেতসিয়া বৃদ্ধ নেভারোর মেডিকেল কন্ডিশন চেক না করেই চিকিৎসাতে রাজি হয়ে যায় এবং নোভারোর ছেলের কাছে 3টে দাবি রাখে। প্রথমত 100 মিলিয়ন ইউন, দ্বিতীয়ত একটা কনফিডেন্সিয়াল এগ্রিমেন্টে সাইন যাতে তাদের পরিচয় বাইরে প্রকাশ না পায়, এবং তৃতীয়ত ওই এলাকার বেস্ট চকলেটটি তাদেরকে দিতে হবে। তেতসিয়া এর পর 6 জনের একটা টিম গঠন করে, যাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা হলেও তারা সকলেই মেডিকেলে যথেষ্ট দক্ষ। তেতসিয়া তাদের প্রত্যেককেই 10 মিলিয়ন ইউন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 6 জন সদস্যের মধ্যে প্রথম সদস্যের নাম হলো ওনাগি। ওনাগি ইল খুব পছন্দ করে, তাই তার ডাক নাম সোমায়ুন। ওনাগি অস্ত্রোপচারে খুবই দক্ষ এবং তার নার্স হিসাবে খুবই সুনাম রয়েছে। দ্বিতীয় সদস্য হলো জাতাকা। জাতাকা একজন জুয়ারি ও এনেস্থিসিওলজিস্ট। তাকে জাতাকা ডাকা হয় কারণ তার টাকা পয়সার উপর অনেক টান। তৃতীয় সদস্য একজন মহিলা যার নাম গিলবার্ট। সে একজন অ্যানিমি ক্রিয়েটার এবং একই সাথেই ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার। তাকে গিলবার্ট নাম দেওয়া হয়েছে কারণ তার ফেভারিট অ্যানিমি ক্যারেক্টারের নাম গিলবার্ট। সে অপারেশনের জন্য প্রয়োজনীয় টুল ডিজাইন করতে পারবে। আর চতুর্থ সদস্য হলো ওমারে। সে একজন কমেডিয়ান ও রেডিওলজিস্ট। রেডিওলজিতে দক্ষতা থাকার কারণে ডায়াগনোসিসের সুবিধা হয়। এরপর পঞ্চম সদস্যের নাম হলো ইসু। সে একজন হাউসওয়াইফ এবং নার্স।
আর তার স্মৃতিশক্তি অসামান্য। সবশেষে ষষ্ঠ সদস্য হলো দেগাবা। সে একজন দয়ালু ভলেন্টিয়ার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তার দায়িত্ব ছিল সমস্ত ল্যাব টেস্ট যাতে ঠিকভাবে হয় এবং সব টেস্টের রিপোর্ট যাতে সঠিক আসে সেটার উপর নজর রাখা। অন্যদিকে তেতসিয়া একটা আর্টিকেল পড়ছিল যেখানে ইউর বাবা মার মৃত্যুর সম্পর্কে লেখা ছিল। সবাই এটাকে দুর্ঘটনা বললেও এই আর্টিকেলে এটাকে হত্যা বলা হয়েছে। আর ওই আর্টিকেলটি ওকাসমি লিখেছিল, তবে হত্যার কোনো প্রমাণ না থাকায় ওই আর্টিকেলটা মান্যতা পায় না। তেতসিয়া এর পর ওকাসমির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যাতে সে ওই আর্টিকেলের ব্যাপারে জানতে পারে। তবে তারা যখনই দেখা করত ওকাসামি ওই আর্টিকেলসের ব্যাপারে খুব একটা ডিটেলসে বলতো না। আসলে ওকাসমি মনে করত তেতসিয়াই হলো ওই চকলেট ডাক্তার, তাই সে তার ব্যাপারে আরো জানার এবং প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে থাকে। তবে তেতসিয়া বলে এই হাত দিয়ে সার্জারি করা কোনোভাবেই সম্ভব নয়, যার ফলে ওকাসামির সন্দেহ কিছুটা ফিকে পড়ে যায়। সেই দিন রাতের বেলায় তেতসিয়া বাকি 6 জন সদস্যকে নিয়ে একটা মিটিং করে, কারণ তারা তাদের প্রথম ক্লায়েন্টের চিকিৎসা নিয়ে আলোচনা করতে চাইছিল। প্রথম ক্লায়েন্ট নোভারার ব্রেন হ্যামারেজ হয়েছিল এবং অপারেশনে একটু ভুল হলেই তার ব্রেনের নার্ভাস সিস্টেম সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাবে। টিমের বাকিরা এরপর তাকে চকলেট ডাক্তারের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তেতসিয়া বলে অপারেশন শুরু হলেই তোমরা সবকিছু জানতে পারবে। এরপর 100 মিলিয়ন ইউন কনফিডেন্সিয়াল পেপারে সাইন এবং চকলেটের ডিমান্ড পূরণ হলেই তারা ক্লায়েন্টের দ্বারা প্রস্তুতকৃত অপারেশন রুমে প্রবেশ করবে। এরপর অপারেশনটা যখন শুরু হতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে একটা বাচ্চা চলে আসে, যাকে দেখে সেখানে থাকা সবাই বেশ অবাক হয় এবং তাদের টেনশন আরো বেড়ে যায় যখন তারা জানতে পারে এই বাচ্চা মেয়েটি হলো আসলে চকলেট ডাক্তার এবং সেই এই অপারেশনটা করবে। কিছুজন এই ব্যাপারে আপত্তি জানালেও ইউ তার কাজ শুরু করে এবং বাকিদেরকেও অপারেশনে মনোযোগ দিতে বলে। যারা ধীরগতিতে কাজ করছিল ইউ তাদেরকে অনেক বকা দেয়। এরপর খুব সাবধানতার সাথে ইউ ওই রোগীর ব্রেনের খুলিটাকে খুলে ফেলে, যার ফলে ব্রেনের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং ইউ দক্ষতার সাথে তার সার্জারি শুরু করে, যা দেখে সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায়। সার্জারির সময় তেতসিয়ার 2 বছর আগের একটা ঘটনা মনে পড়ে। সেই দিন ইউর বাড়িতে একটা পার্টি হচ্ছিল। ইউ অন্য সমস্ত বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। সে অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলোর থেকে সার্জারির ভিডিও দেখতে ও মেডিকেলের বই পড়তে খুব ভালোবাসত। এই সময় হঠাৎ করেই তাদের বাড়িতে একটা ব্লাস্ট হয় আর মুহূর্তের মধ্যেই সবকিছু তছনছ হয়ে যায়। ধামাকার আগে ইউ তার বাবার রুমে একজন মুখোশ পরা ব্যক্তিকে দেখেছিল, যার গায়ে একটা ডিএনএ ট্যাটু ছিল। এরপর ইউ তার বাবা মাকে সেখানে অজ্ঞান অবস্থায় দেখে এবং সে সেখানে বসেই কাঁদতে শুরু করে। ঠিক এই সময়ে সেখানে তেতসিয়া আসে এবং ইউকে নিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। তেতসিয়ার মনে হচ্ছিল কেউ একজন ইউকে মারার চেষ্টা করছে। এরপর জঙ্গলের পথ দিয়ে পালানোর সময় ইউ লক্ষ্য করে তেতসিয়ার একটা হাত সম্পূর্ণ পুড়ে গেছে। সে চেক করলে বুঝতে পারে ওই হাতের সমস্ত কোষ ডেড হয়ে গেছে, তাই তার ওই হাতটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। ইউ সার্জিক্যাল টুল বের করে সেখানেই তার হাতটা কেটে ফেলে। সিন পুনরায় বর্তমানে ফিরে আসে। এই সময় তেতসিয়ার কাছে ওকাসমির ফোন আসে। সে জানায় 2 বছর আগে হওয়া ওই ব্লাস্টের আসল মাস্টার মাইন্ড হলো একজন পলিটিশিয়ান এবং ওই পলিটিশিয়ানের সঙ্গে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিছু একটা অবৈধ চুক্তি রয়েছে, যেটা ইউর বাবা জানতে পেরে সবার সামনে আনতে চেয়েছিল। তাই ওই পলিটিশিয়ান ইউর বাবাকে মেরে ফেলেছে। আর ওই পলিটিশিয়ান হলো নোভার, অর্থাৎ বর্তমানে ইউ যার চিকিৎসা করছে। ইউ যখন জানতে পারে সে যার চিকিৎসা করছে সেই হলো তার বাবা মার আসল হত্যাকারী, তখন তার অনেক রাগ হয়। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার বাবা মাকে ফিরিয়ে দাও। ইউ চেয়েছিল তার অপারেশনটা সেখানেই থামিয়ে দিতে, তবে তার বাবা মার দেওয়া শিক্ষা তাকে এটা করতে বাধা দেয়। তার বাবা তাকে বলেছিল ডাক্তারের কাজ হলো রোগীর জীবন বাঁচানো, সে যতই খারাপ কাজ করুক তা সত্ত্বেও তার জীবন বাঁচানোটাই ডাক্তারের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই কথাটা মাথায় রেখেই ইউ তার চিকিৎসাটা চালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সার্জারিটা সফলভাবে সম্পন্ন হয়। সার্জারির পর তেতসিয়া তার ক্লায়েন্টকে তার বাবার 2 বছর আগে করা ঘটনার কথা জানায় এবং তাকে পার্টি লিডারশিপ ইলেকশন থেকে নাম সরিয়ে নেওয়ার কথা বলে। এরপর তেতসিয়া প্রত্যেক সদস্যকে 10 মিলিয়ন ইউন দেয়। ইউও প্রত্যেককে একটা করে চকলেট দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে, তবে সৌভাগ্যবশত তার আগেই তাদের পুরো টিম সেখান থেকে পালিয়ে যায়। ফিরে এসে টিমের বাকি সদস্যরা জানতে পারে ইউ গত 2 বছর ধরে স্কুলে যাচ্ছে না। ওনাগি অর্থাৎ যে সাইকোলজি জানে সে ইউর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে। সে ইউকে বলে, তুমি কি নতুন বন্ধুদের সাথে স্কুলে যেতে চাও? ইউ বলে না, তবে সে ইউর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিল সে আসলে স্কুলে যেতে চায়। ওনাগি ইউকে প্রমিস করে সে তাকে একটা নতুন স্কুলে ভর্তি করার ব্যবস্থা করবে। খেলার মাঠে ইউ তার সমস্ত বন্ধুদেরকে জানায় সে তাদের স্কুলে ভর্তি হতে চলেছে। এটা শুনে ইউর বন্ধুরা খুব খুশি হয়। আর অন্যদিকে তেতসিয়া এবং ইউর কাছে অনেক অর্থ থাকলেও তাদের থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না। তারা প্রায়ই তাদের গাড়িতে ঘুমিয়েই রাত কাটাতো। একদিন তেতসিয়ার কাছে একটা মহিলার ফোন আসে। সে তার রিপোর্ট পাঠালে জানা যায়
তার রক্তনালীতে অ্যাড্রিনালিন টিউমার রয়েছে। অন্যান্য সব ডাক্তাররা আগেই বলে দিয়েছে এই রোগ কোনোভাবেই সারানো সম্ভব নয়। তাই মহিলাটির শেষ ভরসা চকলেট ডাক্তার। তবে তেতসিয়া যখন মহিলাটিকে তার 3টে কন্ডিশনের কথা বলে তখন মহিলাটি বেশ অবাক হয়, কারণ তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই সে ফোনটা কেটে দেয়। তেতসিয়া খবর নিয়ে জানতে পারে মহিলাটি একজন সাধারণ কর্মচারী। তার মাসিক আয় 2 লক্ষ ইয়েন, অর্থাৎ 100 মিলিয়ন ইয়েন দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিছুক্ষণ পর তারা একটা নিউজ দেখতে পায়, যা দেখে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। আগের দিন তারা যাকে বাঁচিয়েছিল, অর্থাৎ সেই পলিটিক্যাল লিডার নোভারো মারা গেছে এবং জানা যায় সে আত্মহত্যা করেছে। এটা দেখে তেতসিয়া বেশ দুঃখী হয়ে পড়ে, কারণ এত চেষ্টা করার পরেও 2 বছর আগের সেই ব্লাস্টের কোনো প্রমাণ তারা জোগাড় করতে পারেনি। অন্যদিকে নোভারোর ছেলে হঠাৎ করেই কোথায় উধাও হয়ে যায়, তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেদিন দুপুরবেলায় তেতসিয়া ওকাসুমির সঙ্গে দেখা করতে যায়। তারা নোভারোর ওই আত্মহত্যা নিয়ে কথা বলছিল। তবে ওকাসুমি মনে করত নোভারোর মারা যাওয়াটা কোনো আত্মহত্যা নয়। ওকাসুমি বলে 2 বছর আগে সে একটা আর্টিকেল লিখেছিল, যেটাতে সে স্পষ্ট উল্লেখ করেছিল এই ব্লাস্টটা একটা পরিকল্পিত হত্যা। তবে তার কাছে এই ব্যাপারে কোনো প্রমাণ না থাকায় কেউই তার কথা বিশ্বাস করে না। তেতসিয়া ওকাসামিকে চকলেট ডাক্তারের ব্যাপারে কোনো তথ্য না দেওয়ায় ওকাসামিও এই হত্যার ব্যাপারে ডিটেলসে বলতে কিছুটা দ্বিধাবোধ করছিল। তখনই তেতসিয়া তাকে একটা ভিডিও দেখায়, যেখানে ব্লাস্টে মারা যাওয়া হার্ট সার্জেন্টের মেয়ে ইউ ছিল। তেতসিয়া বলে এই হলো চকলেট ডাক্তার এবং ব্লাস্টের পর তাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। আসলে ইউর প্রাণ বাঁচানোর জন্যই আমি তাকে নিয়ে সিঙ্গাপুরে চলে গিয়েছিলাম। ভিডিওতে ইউ বলে সে ওই দিন ক্রিমিনালকে দেখেছিল, এমনকি তার সাথে কথাও বলেছিল। তেতসিয়া 2 বছর আগে একবার ইউকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল। তারা পুলিশকে জানায় এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হলো একটা পরিকল্পিত হত্যা। তবে পুলিশ তার কথা বিশ্বাস করে না। এই সময়ে এক মহিলা যার হাতে ডিএনএ ট্যাটু ছিল, সে ইউককে কিডন্যাপ করার চেষ্টা করে, আর এই কারণেই আমি ইউককে নিয়ে সিঙ্গাপুরে চলে এসেছি। পরের দিন ওকাসুমি একটা মাফিয়া হেড অফিসে একজনের সঙ্গে দেখা করতে যায়, যার নাম ছিল সাবারু তরু। ওকাসামি তার আর্টিকেলে ইউর বাবার হত্যার জন্য সাবারু তরুর নামই উল্লেখ করেছিল। তখনই সেখানে এক যুবতী মহিলা আসে, সে মাফিয়াদের 4র্থ পিঢ়ির হেড। সে মেনে নেয় সাবারু তরু এই হত্যাতে যুক্ত ছিল, তবে সে বলে তার সাথে এখন আমাদের কোনো যোগাযোগ নেই। আমাদের গ্যাং এরকম হত্যা সমর্থন করে না। তাছাড়া সে আমাদের লিডারের ওপরেও হামলা করেছিল, এই কারণেই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি এবং বর্তমানে তাকে আমরা শত্রু মনে করি। এসব শোনার পর ওকাসুমি সেখান থেকে চলে যায়। ওকাসুমি চলে যাওয়ার পর মহিলাটি অসুস্থ হয়ে পড়ে। আমরা জানতে পারি এই হলো সেই মহিলা যে তেতসিয়াকে ফোন করেছিল চকলেট ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য। তবে সেই সময় সে একজন সাধারণ মহিলা ছিল এবং সে তার চিকিৎসার খরচ বহন করতে সক্ষম ছিল না। এরপর মহিলাটি চমকে যায় যখন সে দেখে তার সাবকর্ডিনেট তাকে 100 মিলিয়ন ইউন দেয়। তার সাবকর্ডিনেট তাকে রিকোয়েস্ট করে সে যাতে এই টাকাটা দিয়ে তার চিকিৎসা করায়, কারণ সে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই রাতে ওকাসুমি তেতসিয়াকে বলে সাবারু তরু 2 বছর আগে হওয়া ব্লাস্টের দ্বিতীয় মাস্টারমাইন্ড ছিল। তার গ্যাং থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং এখন তার কোনো খবর নেই। তাদের লিডার সাবারু তরুর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছে। এরপর তেতসিয়া ওকাসুমির কাছে মেয়েটার ছবি দেখে চিনতে পারে। তেতসিয়া দ্রুত তার সমস্ত মেম্বারদেরকে ডেকে পাঠায়, কারণ তাদের পরবর্তী ক্লায়েন্ট হলো একজন মহিলা আর তার রক্তনালীতে টিউমার রয়েছে। অপারেশন করাটা খুবই বিপজ্জনক ছিল, কারণ একটু ভুল হলেই অতিরিক্ত ব্লিডিং এর কারণে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যেত। এরপর তারা তাদের ইউনিফর্ম পরে ক্লায়েন্টের কাছে যায় এবং তারা মহিলাটিকে দেখে বেশ অবাক হয়। সে কোনো সাধারণ মহিলা ছিল না, সে একজন গ্যাং লিডার। ওই গ্যাংয়ের মেম্বাররা তাদের সমস্ত কন্ডিশন মেনে নেয়, তবে তারা বলে সার্জারিতে যদি কোনো রকমের ভুল হয় সেটা তারা মেনে নেবে না। তারা তাদেরকে একটা রুমে নিয়ে যায়। শুরু হতে যাচ্ছিল মেডিকেল ইতিহাসের এক অবিশ্বাস্য সার্জারি। তবে ঠিক সেই সময় ওই গ্যাং মেম্বাররা যেটা দেখে সেটা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, কারণ এই ভয়ঙ্কর সার্জারিতে ডাক্তার হিসাবে মুখ্য ভূমিকা পালন করছে একটা বাচ্চা মেয়ে। মহিলাটি ওই ছোট্ট ডাক্তারের উপরে তাদেরকে ভরসা রাখতে বলে। ইউও মহিলাটিকে তার উপর ভরসা রাখতে বলে এবং সে কথা দেয় তার সার্জারিটা সে সফলভাবেই করবে। আর এর সাথেই ড্রামার প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে।